জানুয়ারি ১, ১৪, ১৬ এবং ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা প্রস্তুত করো। আমরা পূর্বের অঙ্কে এই অঙ্কের ক নং অংশের সমাধান করেছি। এখন আমরা জাবেদা প্রস্তুত করব। এখন এই জাবেদা প্রস্তুত করার জন্য আমরা অঙ্কের এখানে পূর্ব থেকেই আমার অঙ্কে আমি এই কলামটি অঙ্কন করে নিয়েছি। এখন আমরা এই জাবেদা প্রস্তুত করব যেহেতু, তাহলে আমরা জানি যে জাবেদার মূলত 5টি কলাম বিশিষ্ট একটি ঘর হয়ে থাকে। একটি ছক অঙ্কন করতে হয় আমাদের। এখানে আমি আগেই আমরা এই ছকটি অঙ্কন করে নিয়েছি। এখানে দেখো বলছে যে জাবেদা দাখিলা প্রস্তুত করো। তাহলে কার জাবেদা করতেছি আমরা এখানে লিখে দিলাম যে মিস্টার মিস্টার কার অঙ্কটি দেখো, মিস্টার করিমের জাবেদা। এটি আমরা এখানে অঙ্কে লিখে দিলাম। এটি কি নাম্বার করণীয়? এটি হচ্ছে আমাদের খ নাম্বার করণীয়। তাহলে খ নাম্বার করণীয় হচ্ছে মিস্টার করিমের জাবেদা। এখন এই জাবেদায় অবশ্যই 5টি কলাম হয়ে থাকে। একটা হচ্ছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এই ঘরটি আমি আগে থেকে অঙ্কন করে নিয়েছি। এখন দেখো এখানে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে তারিখ। এখানে তারিখটি অঙ্কে কত দেওয়া আছে? 2022 সাল। তাহলে আমাদের এখানে অবশ্যই তারিখের ঘরে 2022 দিতে হবে। এখন মাসের নাম দেয়া আছে আমাদের অঙ্কে, অবশ্যই একটা স্পষ্ট মাসের নাম দেয়া আছে এবং এই মাসের নাম হচ্ছে জানুয়ারি। তাহলে আমরা এখানে জানুয়ারি লিখে দেব। কত তারিখ? এখানে কিন্তু সবগুলো লেনদেনের করতে বলেনি, শুধু এখানে যে 4টি তারিখ উল্লেখ করা আছে এই 4টি তারিখের আমাদের লেনদেনগুলো জাবেদা করতে হবে। এখানে প্রথম যে তারিখটি আছে সেটি হচ্ছে 1। তাহলে 1 তারিখে আসি আমরা, তাহলে এখানে আমরা জানুয়ারির 1 তারিখ দিয়ে দিলাম। এখন 1 তারিখে কি বলছে যে নগদ 15,000 টাকা। দেখো, নগদ টাকা নিয়ে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন, যে নগদ টাকার নাম হবে আমাদের নগদান হিসাব। এবং নগদান হিসাবকে কি বলা হয়? নগদ টাকা মানে কি? সম্পদ। এখানে যদি তুমি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করো, তাহলে অবশ্যই কি হবে? তোমার প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পাবে। এবং নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি, নগদ তহবিলকে কি বলা হয়? সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে আমরা নগদান হিসাব ডেবিট লিখলাম। এরপর বলা হয়েছে কি দেখো, পণ্য দ্রব্য 40,000 টাকা। তাহলে পণ্য দ্রব্য নিয়েও ব্যবসা শুরুতে নিয়ে আসা হয়েছে। তাহলে পণ্য, এখানে নগদ যখন লিখছিলাম তখন আমরা এখানে নগদ না লিখে একটু নগদান হিসাব লিখেছি। যখন পণ্য দ্রব্য নিয়ে আসছে তখন কি আমরা পণ্য দ্রব্য লিখবো? না, পণ্য দ্রব্য লেখা যাবে না। যদি প্রতিষ্ঠান পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে তখন তার নাম দিতে হবে ক্রয় হিসাব। এবং ক্রয় হিসাব কি? প্রতিষ্ঠানের কিন্তু একটি ব্যয়। তাহলে ব্যয় কি হয়েছে? এখানে কিন্তু ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য কিছু পণ্যদ্রব্য ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। সুতরাং যেহেতু ক্রয় করেছেন, সুতরাং তার এই ক্রয়কে স্বাভাবিকভাবে তুমি ধরো, যদি কোনো কিছু ক্রয় করো তাহলে তোমার ব্যয় বৃদ্ধি পাবে এবং ব্যয় বৃদ্ধি পেলেও ব্যয় হিসাব খাত ডেবিট হয়। এরপরে কি বলছে যে আসবাবপত্র 10,000 টাকা। তাহলে আসবাবপত্র আনয়ন করা হয়েছে। আসবাবপত্র কি? আসবাবপত্র অবশ্যই প্রতিষ্ঠানের একটি স্থায়ী সম্পদ। তাহলে সম্পদ যদি নিয়ে আসো তাহলে সম্পদও তোমার কি হবে? বৃদ্ধি পেয়েছে। যেগুলো তুমি নিয়ে আসতেছো শুরুতেই ব্যবসায়, সেগুলো তোমার কি হচ্ছে? একের পর এক বৃদ্ধি পাচ্ছে। তাহলে সব বৃদ্ধি পেলে কি হবে? সম্পদ বৃদ্ধি পেল, তাহলে সম্পদ ডেবিট হলো। এরপরে কি বলছে যে ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন। তাহলে কি হবে? এখানে দেখো, ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে আমাদের কি হবে? ব্যাংক হিসাবও তার বৃদ্ধি পাবে। এখানে ধরে নাও যে এটি কি, তুমি এখন ধরে নাও যে এটি তোমার ব্যাংক হিসাবে, ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে তোমার নগদ তহবিলের পরিমাণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং ব্যাংক হিসাব প্রভাবিত হবে। সুতরাং এটিও হবে তোমার ডেবিট। তাহলে তুমি 4টি জিনিস নিয়ে ব্যবসা শুরু করছো, সেই সবগুলোই সম্পদ। এখানে নগদ টাকা সম্পদ, পণ্যদ্রব্য তোমার ব্যয়, এটি বৃদ্ধি পেয়েছে। আসবাবপত্র তোমার সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণেও তোমার ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই সবগুলো টাকাই হচ্ছে যত সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে, এবং সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট হয়। তাহলে নগদ টাকা কত বৃদ্ধি পেল? আমরা দেবো যে নগদ টাকা তোমার বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা, ক্রয় করেছো 40,000 টাকা, আসবাবপত্র নিয়ে আসছো 10,000 টাকা এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছো 20,000 টাকা। এখন এগুলো সব ডেবিট হলো। তাহলে এখন আমরা জানি আরও একটি পক্ষ নির্ণয় করতে হবে, ক্রেডিট পক্ষ। এখন ক্রেডিট পক্ষ মনে রাখবে যে যতগুলো নিয়ে তুমি ব্যবসা শুরু করবে সেগুলো কি? সেগুলোই তো তোমার হচ্ছে ব্যবসায়ের মূলধন। তাহলে সেগুলো হবে তোমার মূলধন হিসাব। মূলধন হিসাব কি হয়? মূলধন হিসাব, মূলধনকে কি বলা হয়? মালিকানা সত্ত্ব। আর আমরা জানি যে দুতরফা থাকিলে অনুসারে অবশ্যই
মূলধন বৃদ্ধি পেলে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। কত টাকা বৃদ্ধি পেয়েছে? দেখো, এই যতগুলো টাকা তুমি নিয়ে আসছো সবগুলোই তোমার মূলধন। এর মধ্যে একটা জিনিস বিষয় আছে, এখানে দেখো ব্যাংক হিসাব, এখানে ব্যাংক ঋণ নিয়ে আসছো, এটি কিন্তু আবার একটি দায় বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই যে তোমার একটি দায় বৃদ্ধি পেল, তাহলে দায় বৃদ্ধি পেলে কি হবে? এখানে যেহেতু তুমি ব্যাংক ঋণ নিয়েছো, তাহলে ব্যাংক ঋণ হিসাব কি হবে? ব্যাংক ঋণকে কি বলা হয়? দায়। আর দায় বৃদ্ধি পেলেও ক্রেডিট হয়। তাহলে ব্যাংক ঋণ, ব্যাংক থেকে যদি তুমি ঋণ নাও তাহলে কি হবে? তোমার দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে কত টাকা ঋণ নিয়েছো? 20,000। তাহলে 20,000 ক্রেডিট। এবং তাহলে মূলধন কত হচ্ছে তোমার? তাহলে মূলধন হচ্ছে তোমার, এই যে দেখো এখানে 15,000, 40,000, 10,000, তাহলে এই এই তিনটা টাকার পরিমাণ হচ্ছে তোমার মূলধনের পরিমাণ। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট তোমার অবশ্যই যেহেতু সমান করতে হবে, তাহলে 65,000 টাকা হচ্ছে তোমার কি? মূলধনের পরিমাণ। তাহলে মূলধন হচ্ছে এত টাকা এবং দায় হচ্ছে তোমার ব্যবসার শুরুতে 20,000 টাকা। এখন এগুলো দেওয়ার পর এখানে আমাদের কি কি নিয়ে ব্যবসা শুরু করলাম, আমরা যেগুলো নিয়ে ব্যবসা শুরু করলাম সেগুলোকে এখানে আমাদের একটু উল্লেখ করে দিতে হবে যে এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা কি করছি, এগুলো তো আমরা ব্যবসা প্রতিষ্ঠানে আনায়ন করছি। যেহেতু আনায়ন করে ব্যবসা শুরু করছি, সুতরাং এই জিনিসগুলো আমাদের উল্লেখ করে দিতে হবে যে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা, এখানে সংক্ষেপে লিখতে হবে ব্যবসা শুরু শুরু করেন। যতগুলো নিয়ে ব্যবসা শুরু করেন সেগুলো আমরা এখানে লিখে দিলাম। এরপরে আসো পরের তারিখে। এর পরের তারিখে কি বলছে? যে পরের তারিখটা দেখো, পরের তারিখ আমাদের বলছে যে এটা 1 তারিখ গেল, এরপর 14 তারিখ। তাহলে এখানে দেখো এই যে 14 তারিখে আসো, তাহলে আমরা এখানে জানুয়ারি লিখে দিলাম, জানুয়ারি 14। কি বলছে এখানে? কিন্তু এটাই শেষ করার পরে অবশ্যই এটাকে আমাদের কি করতে হবে? এটি আমাদের এটি আমরা এখানে এটা ক্লোজ করে দেবো, যে এটা আমাদের ক্লোজ। এরপরে জানুয়ারি 14 তারিখ শুরু করব। এখন জানুয়ারি 14 তারিখে বলছে কি দেখো, বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। আচ্ছা, ক্রয় করলে কি হয়? ক্রয় প্রতিষ্ঠানের কি অবশ্যই একটি ব্যয় হিসাব। তাহলে ক্রয়কে কি বলা হয়? ব্যয় হিসাব। তাহলে ক্রয় করলে তোমার ব্যয় হিসাব বৃদ্ধি পায়, আর ব্যয় হিসাব বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তুমি যদি কোনো পণ্যদ্রব্য ক্রয় করো তাহলে তোমার কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে, এবং ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় হিসাব কি হবে? ডেবিট। এখন এই ক্রয়টা কি করা হয়েছে? বাকিতে ক্রয় করা হয়েছে। যদি ব্যয় বাকিতে করো, তুমি যদি কোনো কিছু বাকিতে ক্রয় করো তাহলে তোমার কি হবে? দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আর দায়ের পরিমাণের নাম হচ্ছে আমাদের, তুমি ধরো তুমি যদি বাকিতে দোকান থেকে কিছু ক্রয় করো তাহলে তোমার কি হবে? তোমার দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আর দায়কে হিসাবকে প্রদেয় হিসাব বলা হয়। অর্থাৎ দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। যখন তুমি ক্রয় করছো তখন তোমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, যার কারণে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর যখন তুমি আবার এই ব্যয়টা বাকিতে করেছো তখন তোমার কি হয়েছে? তখন তোমার দায়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তাহলে দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে কি হয়? দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে দায় ক্রেডিট হয়। কত টাকা? 5,000 টাকা। এখন এটি দেওয়ার পর কি করতে হবে? আমরা এখানে লিখে দেব যে কি লিখছি, যে বাকিতে আমরা যেহেতু এই লেনদেনটা কি করেছি, বাকিতে পণ্য ক্রয় করা হলো, এটি আমাদের অবশ্যই লিখে দিতে হবে। এরপর আবার কি করতে হবে? আবার এটিকেও আমাদের এখান থেকে ক্লোজ করে দেবো। আমরা প্রত্যেকটা লেনদেন শেষ হওয়ার সাথে সাথে আমরা সেটিকে ক্লোজ করে দেবো। এরপরে দেখো 16 তারিখ। 16 তারিখে কি বলছে? মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে প্রদান করা হলো। আচ্ছা, এখন এটি কয় তারিখ? এটি হচ্ছে আমাদের 16 তারিখ। 16 তারিখে আসি আমরা। 16 তারিখ, তাহলে জানুয়ারি কত? 16। জানুয়ারি 16 তারিখে কি বলছে? যে দেখো কি বলছে এখানে, বলা আছে যে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে প্রদান। আচ্ছা, মালিক যদি কোনো ব্যক্তিগত খরচ করে সেটা তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করার কথা ছিল, কিন্তু এই খরচটা কোথা থেকে করা হয়েছে? এই খরচটা মালিক তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে খরচ করেছেন। তার মানে কি করছেন? মালিকের যে ব্যক্তিগত টাকা খরচ ব্যক্তিগত তহবিল থেকেই পরিশোধ করার উচিত, কিন্তু সেটা না করে কি করছেন? ইনি ব্যবসায় থেকে খরচ করছেন। যেহেতু তিনি ব্যবসা থেকে খরচ করছেন, তার মানে তার যে মূলধন ছিল, তিনি এই এই যে তার মূলধন ছিল কত টাকা? 65,000 টাকা তার মূলধন ছিল। তাহলে এই মূলধন থেকেই কিন্তু উনি উনি যখন টাকা নিয়ে আসছেন তখন তার মূলধন বৃদ্ধি পেয়েছে। যখন উনি ব্যক্তিগত খরচ আবার ব্যবসা থেকে নির্বাহ করছেন তখন তার কি হয়েছে? মূলধনের পরিমাণ কমে গেছে। এই মূলধন কি হিসেবে নিয়েছেন? উনি উত্তোলন স্বরূপ নিয়েছেন। সুতরাং
এখানে বুঝতে হবে যে এই 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 টাকাটা ইনি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছেন, তাহলে উত্তোলন হিসাব হবে ডেবিট। উত্তোলন হিসাব এর ফলে কি হয়েছে, মূলধন কমে গেছে, তার মানে মালিকানা সত্ত্বের বিপরীত অবস্থা হচ্ছে উত্তোলন। তাহলে বিপরীত হলে তাহলে মূলধন যদি ক্রেডিট হয় তাহলে উত্তোলন অবশ্যই তোমার কি হবে, ডেবিট হবে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট। এবং এটি কি করছে দেখো, ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে যেহেতু উত্তোলন করছে তার মানে কি এটি ইনি নগদ উত্তোলন করছেন, তাহলে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কি হয়েছে, কমে গেছে, তাহলে নগদান হিসাবে অবশ্যই সম্পদ কি হয়েছে, কমে গেছে, তাহলে নগদান হিসাবে অবশ্যই ক্রেডিট হয়েছে কত টাকা, যেহেতু আমরা এখান থেকে নগদ টাকা উত্তোলন করছেন, তাহলে 5,000 এবং ক্রেডিটও হবে আমাদের ওই 5,000 টাকায়। এখানে আমাদের এখন এখানে মন্তব্যের ঘরে কি লিখব, কি লিখতে হবে সেটা হচ্ছে, যদি মনে রাখবা যে মালিক যদি ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে উত্তোলন করে তাহলে সেটির নাম হবে আমাদের কি, উত্তোলন হিসাব। তাহলে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে প্রদান করা হলো, যার কারণে আমরা এটা উত্তোলন হিসাব লিখেছি। তাহলে এটাও শেষ। এখন এটা শেষ হলে আমাদের কি করতে হবে, এটাও আমাদের অবশ্যই ক্লোজ করে দিতে হবে, এটা আমরা ক্লোজ করে দিলাম। এরপরের তারিখ আসো, এরপরে কি বলছে দেখো, এরপরে হচ্ছে কত তারিখ, জানুয়ারি 25, তাহলে আমরা জানুয়ারি 25 দিয়ে দিলাম। জানুয়ারির 25 তারিখে দেখো পাওনাদারকে পরিশোধ 4,000 টাকা, বাট্টা প্রাপ্তি 100 টাকা, অর্থাৎ আমরা পাওনাদার আমাদের কাছ থেকে পাওনাদার টাকা পেত কত দেখো 5,000 টাকা, আমরা 14 তারিখে কিন্তু বাকিতে ক্রয় করছিলাম। এই দিনে কিন্তু আমাদের পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, পাওনাদার সৃষ্টি হয়েছিল, এই টাকাটা আমরা 25 তারিখে এসে পরিশোধ করতেছি 4,000 টাকা। এবং কি করছে, যেহেতু আমরা 4,000 টাকা পাওনাদারকে পরিশোধ করছি তাহলে পাওনাদার আমাদেরকে 100 টাকা কম নিয়েছে, পাওনাদার আমাদের কাছ থেকে 100 টাকা কম নিয়েছে, যেটার নাম হচ্ছে বাট্টা। আচ্ছা, তাহলে যদি আমরা পাওনাদার এখানে দেখো, এই যে 14 তারিখে কিন্তু প্রদেয় হিসাব ছিল, আমাদের পাওনাদার হিসাব ছিল, এই এনাকেই তো আমরা টাকাটা পরিশোধ করতেছি, এই দিন আমাদের দায় বৃদ্ধি পেয়েছিল, তাহলে আজকে এসে আমাদের কি হচ্ছে, এই প্রদেয় হিসাবকে আমরা কি করতেছি, টাকা পরিশোধ করতেছি। তার মানে এই দিন যখন প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছিল এটি ক্রেডিট হয়েছিল, আজকে কি হবে, এই প্রদেয় হিসাব আমাদের অবশ্যই ডেবিট হবে, তাহলে প্রদেয় হিসাব হবে আমাদের ডেবিট, প্রদেয় হিসাব আমাদের ডেবিট। এবং হচ্ছে কি এখানে নগদান হিসাব হবে আমাদের ক্রেডিট, নগদান হিসাব হবে আমাদের ক্রেডিট। এবং আমরা যে এই যে বাট্টা পেলাম, এই বাট্টা প্রাপ্তিটাও আমাদের লিখতে হবে, যে বাট্টা হিসাব হবে আমাদের ক্রেডিট, এখানে বাট্টা হিসাব হবে, যেহেতু আমরা বাট্টা পেয়েছি সুতরাং আমাদের বাট্টা হিসাব ক্রেডিট হবে। তাহলে পাওনাদারকে কত টাকা দিচ্ছি, আমরা পাওনাদারকে টাকা দিচ্ছি হলো 4,000 টাকা, 4,000 টাকা। নগদান হিসাব হবে আমাদের